একটা সময় ছিল যখন আমরা ডাব্লিউডব্লিউর কোনো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট কিংবা ছোটোখাটো প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগের যে শেষ শো থাকতো তার জন্য খুবই এক্সাইটেড হয়ে থাকতাম, কারণ সেখানে আমরা বড় বড় জিনিস দেখতে পেতাম আর সেখানে এমন এমন জিনিস ঘটে যেত যার ফলে আমরা ছোটোখাটো স্টোরি লাইনেতেও ইনভেস্টেড হয়ে যেতাম। মানে একটা নন টাইটেল সিঙ্গলস ম্যাচও আমাদেরকে খুবই এন্টারটেন করতো, এত বেশি ভালোভাবে সেটাকে বুক করা হতো। কিন্তু এখন তো সেদিন আর নেই। আর আজকের মানডে নাইট ড্রটা অনেকটা সেরকমই হয়েছে। আজকের মানডে নাইট ড্র তো কীরকম হয়েছে তোমরা দেখেই নিয়েছো। আজকের মানডে নাইট ড্রয়ের বেশ কয়েকটা মেন জিনিস নিয়ে কথা বলবো। আর সামার স্ল্যামেতে অনেক কিছু মানে এখান থেকে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা কী টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পেতে পারি, বা বলতে পারো যে রেজাল্ট কী হতে পারে, বা ভবিষ্যতে ডাব্লিউডব্লিউর কী প্ল্যান রয়েছে সেগুলো নিয়ে আজকের কথা বলা যাবে। আজকে শুরুতেই আমরা স্ম্যাকডাউনের মতো রতেও এবারে হাল্ক হগানের জন্য একটা ট্রিবিউট দেখতে পেলাম, যেটা শুধুমাত্র এখন একটা তামাশা হয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ ট্রিবিউট শুধু আমরা শুরুতেই দেখতে পাই, পুরো শোতে কোনো রকমের নামগন্ধ নেই। আর তাছাড়া হাল্ক হগানকে যেভাবে হেট করা হচ্ছে সেটাও খুবই খারাপ লাগছে দেখতে। আর তাছাড়া সুপারস্টারদের রিয়াকশানও সেরকম, যে উসো নিজের হাসি চেপে রয়েছে, সিএম পাঙ্কের আলাদা রিয়াকশান, বাকিদের কোনো রকম ইন্টারেস্ট নেই। তো একটা তামাশাই বলতে পারো, এটা জাস্ট মাত্র নাম মাত্র রেখে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে একটা বড় ম্যাচ নিয়ে কথা বলা যাক, গান্তার ভার্সেস সিএম পাঙ্ক। আগের সপ্তাহে এদের রাইভালরির যেটুকু হাইপ ছিল এই সপ্তাহতেও এদের সেটুকুই হাইপ রয়েছে। মানে এই সপ্তাহটা যে গো হোম এডিশন ছিল, এটা হয়ে যাওয়ার পরও বিন্দুমাত্র হাইপ নেই, পুরো জিরো হাইপ। আর সেটা হবেই বা কেন? আমরা আগে কি দেখতে পেতাম? আমরা আগে দেখতে পেতাম কোনো ওয়ার্ল্ড টাইটেলের জন্য যখন ফিউড হচ্ছে, সামনে প্রিমিয়াম লাইভ ইভেন্ট রয়েছে, তার আগে শেষ শো, তো ডাব্লিউডব্লিউ বড়সড় কিছু বুক করতো, ব্রল হতো, কিংবা কারোর তরফ থেকে আমরা বড়সড় কোনো মুভ দেখতে পেতাম। কিন্তু এখন এগুলো খুবই পুরনো হয়ে গেছে। আর এখন হচ্ছে মডার্ন চিন্তাভাবনা, আর এখন শুধুমাত্র আমাদেরকে প্রোমো দেওয়া হয়, প্রোমোতেই আমাদেরকে চিড়ে ভিজাতে হয়, প্রোমো দিয়েই আমাদেরকে কাজ চালাতে হয়, সেটা অডিয়েন্সের ভালো লাগুক বা না লাগুক। আগের সপ্তাহে আমরা কী দেখতে পেয়েছিলাম? আগের সপ্তাহে আমরা গান্থারের আপার হ্যান্ড দেখতে পেয়েছিলাম, গান্থারকে একটু বড় দেখাতে হতো, তাই জন্য সিএম পাঙ্ককে চুপ করে থাকতে বলা হয়েছিল। আর আজকে সিএম পাঙ্ককে আপার হ্যান্ড দিতে হবে, তাই গান্থারকে চুপ করে থাকতে বলা হয়েছে। সিএম পাঙ্ক আসে, মানে পুরনো কথাই এখানে আমরা দেখতে পাই। সিএম পাঙ্ক বলে যে সে কেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কেন তাকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়, সে এটাকে আর্ন করেছে। আর তার পেছনে অনেক বড় হিউজ ফ্যান বেস রয়েছে। সামার স্ল্যামেতে সে এটা প্রমাণ করে দেবে যে সে কেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর গান্থারের টাইটেল এবার সিএম পাঙ্কের কাঁধে আমরা দেখতে পাবো। গান্থার এবারে চুপ করে থাকে যাতে সিএম পাঙ্ককে আপার হ্যান্ড দেওয়া হয়। তো এইটা হচ্ছে ওয়ার্ল্ড টাইটেল, যেটা নাইট ওয়ানের সম্ভবত মেন ইভেন্ট হতে চলেছে, তার ফিউডের বিল্ড আপ। মানে একেবারে জিরো রিয়াকশান, জিরো হাইপ। তো জানি না এটাকে ডাব্লিউডব্লিউ কীভাবে বুক করবে, এত বেকার কীভাবে বুক করতে পারে। এখনও পর্যন্ত এদের মধ্যে কোনো রকম ইন্টেনশন আমরা দেখতেই পেলাম না, শুধুমাত্র প্রোমো দিয়েই কাজ চালাচ্ছে। আমরা তো এখানে প্রোমো দেখতে আসি, আমরা ডাব্লিউডব্লিউ দেখি রেসলিং দেখার জন্য, ইন্টেনশন দেখার জন্য। আর এখানে কোনো কিছুই ছিল না, সব কিছু মিসিং ছিল। আর এই সমস্ত জায়গাতেই আমি পুরনো ডাব্লিউডব্লিউকে খুবই মিস করি, বিশেষ করে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগের আর পরের শোতে। আর আরেকটা জিনিস, এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম, জাজমেন্টের সাথে এলডব্লিউর ম্যাচ ছিল। জানতাম এলডব্লিউকে অতটা বেশি সিরিয়াসভাবে তো নেবে না। এখানে এলডব্লিউ যেহেতু মেক্সিকান প্রমোশন, মানে মেক্সিকান একটা ফ্যাকশন, তো এল গ্র্যান্ডে আসে, লুডরিক আইজারের। এল গ্র্যান্ডে এসে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু রিং সাইডে 3 নম্বর মেম্বারও ছিল এলডব্লিউ, তো সে সাইডে লাগিয়ে দেয়। কিন্তু এখানে আমরা একটা নতুন এল গ্র্যান্ডে আমেরিকানোকে দেখতে পাই, এটা হচ্ছে 3 নম্বর এল গ্র্যান্ডে। সেই আসে, আর তার এখানে ইন্টারফিয়ারেন্সের ফলে ফিন বেলার এখানে চান্স পেয়ে যায়, আর কুডাগ্রাস লাগিয়ে টাইটেল রিটেন করে নেয়। এবার প্রশ্ন হচ্ছে যে এই নতুন এল গ্র্যান্ডে আমেরিকানোটা কে? তো এইটা প্রথমে দেখে ভেবেছিলাম যেটা হয়তো রে মিস্টেরিও হতে পারে, দেখে তো সেরকমই মনে হচ্ছিল। কিন্তু ভাবলাম যে রে মিস্টেরিও যদি হিল টার্ন করে নেয় তাহলে তো জন সিনার রেকর্ডটাও ভেঙে যাবে, কারণ জন সিনার থেকেও বেশি লম্বা সময় ধরে রে মিস্টেরিও ফেস হয়ে রয়েছে। তবে লাস্টে বুঝতে পারলাম যে এটা রে মিস্টেরিও নয়, হাইটটা ছোটো বলে আমাদের মনে হচ্ছিল। এটা হচ্ছে ব্রুজারওয়েট পিট ডান। পিট ডানের ফাইনালে রিটার্ন হয়েছে এল গ্র্যান্ডে আমেরিকানো হিসাবে। আর আমরা এবারে একটা 3 ওয়ে ফিউড দেখতে পাবো, চ্যাট গেবল ভার্সেস লুডরিক আইজার ভার্সেস পিট ডান। এটা যখন চ্যাট গেবল রিটার্ন করবে তখন হবে। 3খানা এল গ্র্যান্ডে আমেরিকানো হয়ে গেছে। ডাব্লিউডব্লিউর এই বেশ ভালো, যার জন্য কোনো ক্রিয়েটিভ প্ল্যান থাকবে না, যাকে কিভাবে ইউজ করে বুঝতে পারবে না, তাকেই মাস্ক পরিয়ে এল গ্র্যান্ডে আমেরিকানো বানিয়ে দেবে। আর মনে হচ্ছে সেই দিন তো বেশি দূরে নয় যখন আমরা এল গ্র্যান্ডে আমেরিকানোরই একটা আলাদা করে রয়্যাল রাম্বল ম্যাচ দেখতে পাবো। আর এবার আসি রয়্যাল মেন ইভেন্ট। রয়্যাল মেন ইভেন্টে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, এছাড়া তেমন কিছু ইম্পর্টেন্ট আমরা দেখতেই পেলাম না। ব্রনসন রিড ভার্সেস জে উসো।
ম্যাচটার ব্যাপারে কি বলো, ম্যাচের তো মাঝখানে এখানে ব্রন ব্রেকার চলে এসে র্যাম্পের থেকে দৌড়ে এসে জেউসোকে স্পিয়ার লাগিয়ে দেয়, যার ফলে হয়ে যায় ডিসকোয়ালিফিকেশন। আর তারপর খুব জোরদার অ্যাটাক হয়, আর তখন আসে রোমান রেন্সের অ্যাপিয়ারেন্সটা অফিসিয়াল করা ছিল, তো এখানে তো আমরা জানতাম যে রোমান রেন্স আসবেই। রোমান রেন্স আসার পর আমরা দেখতে পাই যে রিং পুরো সাফ হয়ে যায়। প্রথমে তো এদেরকেই আপার হ্যান্ড দেওয়া হয়েছিল, এরা ওদের দুজনকে মেরে মুড়ে রিংয়ের বাইরে বের করে দেয়। তারপর ভাবছিল যে দুজনের রিং সাইডে স্পিয়ার লাগাবে, কিন্তু তখনই হয়ে যায় গন্ডগোল। যে ওসো স্পিয়ারটাকে তো খুব সহজেই ব্রনসন রিড ব্লক করে দেয়, আর ওইদিকে রোমান রেন্স স্পিয়ার লাগাতে যাচ্ছিল, কিন্তু রোমানের ওপরেই ব্রন ব্রেকার স্পিয়ার লাগিয়ে দেয়। তারপর রিংয়ের মধ্যে আনে দুজনকেই স্পিয়ার লাগায়, আর সুনামিও পড়ে। সুনামি পড়ার পর তো জেউসও একেবারে আধমরা হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে এখানে রিং সাইডে ব্যারিকেডের কাছে জেউসো আর রোমান রেন্স যা করে দাঁড়িয়ে উঠেছিল, কিন্তু ব্রন ব্রেকার এসে ডবল স্পিয়ার লাগিয়ে পুরো ব্যারিকেডই ভেঙে দেয়। আর আজকে রোমান আর জেউসোকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে ব্রন ব্রেকার আর ব্রনসন রিডের তরফ থেকে। আর আমরা এটা দেখতে পেলাম, আজকের আমরা ব্রক লেসনারেরও টিজ দেখতে পেলাম, কারণ হচ্ছে ব্রন ব্রেকার রোমান রেন্সকে মারতে মারতে এটা বলছিল যে এটা আমার রিং, আমার ক্যামেরাম্যান, আমার স্পটলাইট, আমার সব কিছু। আর এই জিনিসটাই একসময় রোমান রেন্স বলেছিল যখন তার ব্রক লেসনারের সাথে ফিউড চলছিল আর কন্ট্রাক্ট সাইনিং হচ্ছিল। তো আমরা ব্রক লেসনারের আবার একটা টিজ দেখতে পেলাম। আর আমি তো এই বিগত কিছু বছরে কোনো রেসলারের জন্য এত বেশি টিজ তো দেখতে পাই। তো এত টিজের পরেও যদি সামারস্ল্যামে আমরা ব্রক লেসনারকে দেখতে না পাই, তাহলে তো এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না। আর আজকের যা দেখে বুঝতে পারলাম যে রোমানকে খুবই বাজেভাবে এখানে দুর্বলভাবে বুক করা হয়েছে। এর থেকে তোমরা এটা বলতে পারো যে সামারস্ল্যামেতে হয়তো রোমানের টিমের জেতার চান্স বেশি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি জিতবে? কারণ আমাদের টাকলু কাকার তো সবসময় মাথা ঘুরতে থাকে, তো যখন তখন ডিসিশন চেঞ্জ করে দেয়, যাকে জেতানোর কথা তাকে না জিতিয়ে অন্যজনকে জিতিয়ে দেয়। তারপর স্টোরি লাইনের কোনো রকম সেন্স দেখতে পাই না। তো লজিক্যালি দেখতে গেলে কি হবে, আমরা এটা হয়তো দেখতে পেতে পারি যে জেউস আর রোমান রেন্স হয়তো জিতে গেল ম্যাচটা, যেটা তাদের জেতা উচিত। কিন্তু আমরা জানি যে রোমান সামারস্ল্যামের পর আবার ব্রেকে যাবে, তো ম্যাচ জেতার পর ব্রেকে যাওয়ার তো কোনো রকম সিন হয় না। ব্রেকে তখনই যাবে যখন তার উপর জোরদার অ্যাটাক হবে। তো হতে পারে সামারস্ল্যামেতে এমনটা আমরা দেখতে পেলাম, রোমানের জেতার চান্স বেশি, তো রোমানের টিমই হয়তো যাও করে জিতে গেল। বলা যায় না, এখানে ব্রন ব্রেকারকে যেভাবে স্ট্রং দেখাচ্ছে ব্রন ব্রেকারকেও জিতিয়ে দিতে পারে। তবে আমি এটাই ধরে চলছি যে চান্স যেহেতু রোমানের বেশি, তো আমি রোমানকে পিক করলাম। রোমান এই ম্যাচটা জিতে গেল, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আজকে যেরকম জোরদার অ্যাটাক হয়েছে সেরকমই জোরদার অ্যাটাক আমরা ব্রনসন রিড আর ব্রন ব্রেকারের তরফ থেকে দেখতে পাবো। অ্যানাউন্সার টেবিল ভাঙা হবে, স্পিয়ার পড়বে, সুনামি পড়বে, আর তারপর হয়তো সেই জন্য রোমান আবার অফ চলে যাবে ডাব্লিউডাব্লিউ থেকে। তো তোমরা এটা দেখেই নাও যে সামারস্ল্যামেতে যাই পারে হয়ে যাক, হয়তো লাস্টের দিকে রোমানের টিম জিতে যাওয়ার পরে হয়তো খুশি থাকবে না, তাদের ওপর অ্যাটাক খুব জোরদার হবে, এটার চান্স কিন্তু বেশি রয়েছে। আর তাছাড়া আজকের আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে পল হেমান বলছে যেহেতু সেথ রলিন্স এখন নেই, তো এখন লিডার কে হবে? তো ব্রন ব্রেকারই হচ্ছে এখন এই টিমের লিডার। ব্রন ব্রেকার আজকে সেরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে যে সেথ রলিন্স যতদিন না আসছে ততদিন সেই হচ্ছে টিমের লিডার। আর তাকে স্ট্রং দেখানোর জন্য আজকে ডাব্লিউডাব্লিউ কিন্তু খুবই জোর লাগিয়েছে, রোমানকে পর্যন্ত ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আর ভবিষ্যতে যেহেতু আমরা জানি যে রোমান ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে ম্যাচ হবে, তো সেই জন্যই ব্রন ব্রেকারকে এত বেশি স্ট্রং দেখানো হচ্ছে, যেটা আমরা সামারস্ল্যামেতেও কন্টিনিউ হতে দেখতে পাবো। কারণ পরের বার যখন রোমান ভার্সেস ব্রন ব্রেকার যদি রেসলম্যানিয়াতে হয়, তখন ব্রন ব্রেকারকেও একটা উঁচু লেভেলে দেখাতে হবে। রোমান তো অলরেডি উঁচু লেভেলে রয়েছে, ব্রন ব্রেকারকেও একটা উঁচু লেভেলে দেখাতে হবে। তো সেই জন্যই এত বিল্ড আপ, এত কিছু। তো সামারস্ল্যামে যদি ব্রন ব্রেকার খুব দারুণ পারফরমেন্স দেয়, তাকে যদি খুব স্ট্রংভাবে বুক করা হয়, তো খুব একটা সারপ্রাইজ হয় না। আর আজকের ম্যাচের লাস্টে নয়, রয়্যাল লাস্টের দিকে দেখতে পেলাম যে ব্রনসন রিড রোমান রেন্সের জুতো খুলে নিয়ে সেটা রিংয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সেটাকে কিস করছে। তোমরা ভাববে যে এটা কি হলো, এটা কি ব্রনসন রিড রোমানের জুতো কি চুরি করে নিল নাকি? অনেকে তো ট্রোল করে বলছে যে ব্রনসন রিডের জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে রোমানের জুতো চুরি করা। আসলে এরকম কিছুই নয়, এটা হচ্ছে ব্র্যান্ড স্পন্সর। রোমান যখনই রিটার্ন করে, রোমানের জন্য একটা কাস্টম জুতো বড় বড় ব্র্যান্ডের থেকে বানানো হয়। আমরা জর্ডান শুজ দেখেছি, তারপরে নাইকির তরফ থেকে শুজ দেখেছি, তো রোমানের জন্য এরকম একটা কাস্টম শু বানানো হয়, আর সেগুলো খুব বেশি দামে বিক্রি করা হয়। তো ওটা একটা ব্র্যান্ড প্রমোশনই বলতে পারো। তো এবার জুতোটা তো সবার নজরে খুব একটা পড়বে না, সেই জন্যই জুতোটাকে নজরে আনার জন্য ওই রকমভাবে খুলে নিয়ে সবার সামনে দেখানো হয়েছে। এবার ওই জুতোটা রোমান রেন্সের যারা ফ্যান আছে তারা অনেক টাকা দিয়ে কিনবে, এটা একটা ব্র্যান্ড স্পন্সর ছাড়া আর কিছুই নয়। দেখতে গেলে এটাও একটা বিজনেসের পার্ট। রোমান রেন্সের বাকি মার্চেন্ডাইজ যেমন বিক্রি হচ্ছে, তেমনি জুতোটাও একটু স্পন্সর করে দেওয়া হলো। হয়তো ব্র্যান্ড ডাব্লিউডাব্লিউকে এটা করার জন্য বেশ মোটা পরিমাণ টাকা দিয়েছে, সেই জন্য ডাব্লিউডাব্লিউ এই জিনিসটা করিয়েছে।
তো ওটা নিয়ে অত বেশি চিন্তা করার কিছু নেই। তো দেখো এবার মেইন কথা হচ্ছে যে আমরা তো অনেক বছর ধরে ডাব্লিউডাব্লিউ দেখছি, আমি তো সেই 2008 সাল থেকে ডাব্লিউডাব্লিউ দেখে আসছি, তো আমাদের এক্সপিরিয়েন্স একটা আলাদা ধরনের হবে। এখনকার যে অডিয়েন্স আছে তাদের হয়তো এটা ভালো লাগতে পারে, কিন্তু আমাদের এটা একদমই মানানসই নয়। দেখতে এখানে আমরা এইটা বলতে পারি যে রয়্যাল মেন ইভেন্ট যেটা ছিল এটাকে তোমরা বলতে পারো যে হ্যাঁ গো হোম এডিশনের মতোই বুক করেছে, কিন্তু বাকি মানডে নাইট ড্রতে আমরা যা দেখতে পেলাম ওটা সাধারণ উইকলি শোই বলতে পারো। কোনো দিক দিয়েই মনে হয় না যে সামনেতেই মানে এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে সামার স্ল্যামেতে, এটা তার লাস্ট শো। তো এই সব উইকলি শো নিয়ে আর বেশি কিছু কমপ্লেন করেও লাভ নেই, কমপ্লেন আমরা অনেক দিন ধরেই করছি, আর উইকলি শো দিন দিন আরও খারাপই হয়ে যাচ্ছে। আর আপাতত এই মুহূর্তে সামার স্ল্যামের কোনো রকম হাইপ তো আমি দেখতে পাচ্ছি না, বলতে পারো আমার তো কোনো রকম হাইপ ফিলই হচ্ছে না। খালি বড় বড় ম্যাচেস বুক করে দিলে হয় না, সেগুলোকে সেই রকম স্টোরি লাইনও দিতে হয়, নাহলে কেউই ইন্টারেস্ট দেখাবে না। আর তো তোমরাও বলতে পারো কমেন্ট বক্সে যে তোমাদের কি কোনো রকম হাইপ ফিল করতে পারছো সামার স্ল্যামের, নাকি খুবই সাদামাটা লাগছে। আর তো তোমরা তো এটার জন্য অবাক হবেই যে আমরা এই রবিবারই সামার স্ল্যাম দেখতে পেতে চলেছি। খুবই সারপ্রাইজিং জিনিস যে সামার স্ল্যাম মাত্র আর কদিন পরই হতে চলেছে, কিন্তু তার সত্ত্বেও এখনও কোনো রকম ফিলই আসছে না। আর সামার স্ল্যামের কোনো ফিল আসুক না আসুক, মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামের দেখার ফিলটাকে বেশ ভালো মতো করবে, যেমনটা র্যাসেলমেনিয়া দেখতে পেয়েছিলাম। র্যাসেলমেনিয়ার হাইপ ছিল না, র্যাসেলমেনিয়া বেকার হয়েছিল, কিন্তু র্যাসেলমেনিয়ার স্টেজ আর এরিনা তো খুব দারুণ লাগছিল। এবারে সামার স্ল্যামের স্টেজ তোমরা দেখতে পাচ্ছ, বেশ একটা বড় সড়ো স্টেজই ডাব্লিউডাব্লিউ বানাচ্ছে। এটা মোটামুটি আমরা বলতে পারি যে র্যাসেলমেনিয়া লেভেলে তো অত সুন্দর স্টেজ হবে না, কিন্তু প্রথমবার যেহেতু দুটো নাইটের হতে চলেছে তো একটা বড় স্টেজই দেখতে পাবো। হতে পারে এখানে একটা লম্বা চওড়া স্ক্রিন লাগিয়ে দিল, যেমনটা আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সে দেখতে পেয়েছিলাম। তো সেটাই এখন অনেক বড় জিনিস হয়ে গেছে আমাদের কাছে। ডাব্লিউডাব্লিউর প্রোডাকশনের মান এত নেমে গেছে যে এখন একটা লম্বা চওড়া স্ক্রিন দিয়ে দিলেই আমরা খুশি হয়ে যাই, কিন্তু একসময় লম্বা চওড়া স্ক্রিন মানে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কোনো অ্যাফর্টই দেয়নি, একটা বেকার স্টেজ হয়েছে। তো যাই হোক, এবারে মনে হচ্ছে সামার স্ল্যামের ফিল্ডটা খুব ভালো হবে, আর একটা ওপেন স্টেডিয়ামে হচ্ছে, দেখতে পাচ্ছ ছাদ একেবারে খোলা, তো ফিল্ডটাও খুব ভালো আসবে। প্রোডাকশানের দিক দিয়ে মনে হচ্ছে এবারে বেশ ভালো মতো খরচা করবে, ফিল্ডটাও ভালো দেবে, কিন্তু সামার স্ল্যামের ম্যাচ আর সেখানে আমরা রিটার্ন কিছু দেখতে পাবো কিনা এটা তো একদমই বলা যাচ্ছে না। যদিও সামার স্ল্যামের কোনো ফিল নেই, কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি সামার স্ল্যামেতে বড় বড় সারপ্রাইজ রিটার্ন বড় বড় ধামাকা করে দেয় তাহলে কিন্তু পুষিয়ে যাবে, কেউ কোনো রকম কমপ্লেন করবে না, কিন্তু সেটারই হওয়ার অনেক বড় মুশকিল। সেটা হবে কিনা সেটা আমরা জানি না। আমাদেরকে অনেক কিছু দেখানো তো হচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো কি আদৌ আমরা ফাইনালি দেখতে পাবো কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তো জানি না সামার স্ল্যামে কী হতে চলেছে। আমার তো একটা জিনিস তো কনফার্ম বলতেই পারি যে এটা সামার স্ল্যামটা হয়তো র্যাসেলমেনিয়ার মতো অত বাজে হবে না। র্যাসেলমেনিয়া এত বেশি বাজে হয়েছিল যে সেটা বলার মতো নয়, তো র্যাসেলমেনিয়াকে তো সারপাস করেই দেবে আমার যা মনে হচ্ছে। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। আর যদি কোনো রকম ফটো পাওয়া যায় সামার স্ল্যামের আগে স্টেজের, তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত তো কনস্ট্রাকশন এত দূরই এগিয়েছে, রিং কিছু তৈরি হয়নি, শুধুমাত্র স্টেজের কাজই করা হচ্ছে। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের তোমাদের একটা নিউজ ভিডিওতে। আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিও, ভিডিওটাকে শেয়ারও করে দিও।